আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট অ্যান্ড কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রায়হান আলী, অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। আজকে আমরা জানব বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার নিয়ম, বাড়ি ভাড়ার চুক্তিপত্র কিভাবে লিখতে হবে এবং এই চুক্তিপত্রে কি কি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আশা করছি সাথেই থাকবেন। চলুন শুরু করছি। বর্তমান সময়ে ফ্ল্যাট বা বাসা ভাড়া দেওয়া খুবই ঝামেলাপূর্ণ হয়ে পড়েছে। কেননা অনেক সময় দেখা যায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে রাষ্ট্রবিরোধী বা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় ভাড়াটিয়ারা। পরবর্তীতে দেখা যায় ভাড়াটিয়ার সাথে উক্ত বাড়ির মালিকও ঝামেলায় পড়ে যান। তাই আপনি যদি সঠিক নিয়ম মেনে এবং সঠিকভাবে বাড়ি ভাড়ার চুক্তিপত্র তৈরি করে তারপর বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেন, তাহলে এই সমস্ত ঝামেলা থেকে খুব সহজেই আপনি নিরাপদে থাকতে পারবেন। এই বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার পূর্বে উভয় পক্ষের মধ্যে আপনাদের প্রয়োজনীয় শর্তাবলীগুলি ভালোভাবে আলোচনা করে নিন। নিজেদের আলোচনার সাথে মিল রেখে সুন্দরভাবে একটি চুক্তিপত্র তৈরি করুন। এই চুক্তিপত্র তৈরির আগে আপনাকে ভাড়াটিয়ার নিকট থেকে কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, যেমন সদ্য তোলা পাসপোর্ট আকারের 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং একটি ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম। এই ভাড়াটিয়া নিবন্ধন ফর্মটি সুন্দর করে ফিল আপ করে সেখানে ভাড়াটিয়ার স্বাক্ষর নিয়ে নেবেন। ভাড়াটিয়ার নিবন্ধন ফর্মের নমুনাটি। এবার আমরা জানবো ভাড়াটিয়ার চুক্তিপত্রে কি কি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। দর্শক, এখানে একটি বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে বাড়ি ভাড়ার চুক্তিপত্র। কেউ কেউ আবার সরাসরি চুক্তিপত্র লিখতে পারেন, অথবা বাড়ি ভাড়ার চুক্তিপত্র লেখাটাই ভালো। এখানে দেখেন লেখা আছে অত্র বাড়ি ভাড়ার চুক্তিপত্র নিম্নলিখিত পক্ষসমূহের মধ্যে এত তারিখে সম্পাদিত হলো। এখানে আপনারা যে তারিখে চুক্তিপত্রটি সিগনেচার করবেন বা সম্পাদন করবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপরে আমরা একটু নিচে আসি। এখানে লেখা আছে দেখেন প্রথম পক্ষ, মালিক, ভাড়াদাতা। এখানে হচ্ছে পক্ষসমূহের নাম লিখতে হবে। নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো সব লিখবেন এবং জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা সেই নম্বরটা অবশ্যই দিবেন। প্রথম পক্ষ, মালিক, ভাড়াদাতার নাম গেল। এরপরে হচ্ছে যার সাথে ভাড়া চুক্তিটি সম্পাদিত হবে, অর্থাৎ ভাড়া গ্রহীতা যিনি থাকবেন তিনি দ্বিতীয় পক্ষ হবেন। ওনার এখানে নাম, পিতার নাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে অবশ্যই লিখবেন। এরপর এখানে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণের বিষয়টা আসে। যেমন আপনি কত তলায় কত বর্গফুটের বাড়ি ভাড়া দিচ্ছেন সে বিষয়টা এখানে লিখে প্রস্তাবের বিষয়টা আসে, যে ফ্ল্যাট ভাড়া দেওয়ার প্রস্তাব করলে দ্বিতীয় পক্ষ তা বসবাসের জন্য ভাড়া নিতে ইচ্ছা পোষণ করায় প্রথম পক্ষ মাসিক ভাড়ার ভিত্তিতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ভাড়া দিতে সম্মত হয়েছেন। এই কথাটা এখানে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণের বিষয়টা চলে আসছে। এই বিষয়টা এখানে ইনক্লুড করবেন। এরপরে আসি শর্তাবলীতে। এখানে শর্তাবলী পূর্ব হতে যেগুলো আপনারা আলোচনা করে নিয়েছেন সেগুলো এখানে পয়েন্ট আকারে লিখে দিবেন। যেমন এই চুক্তিপত্রটি কত দিন থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। যদি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিপত্র করতে হয় তবে বাড়ি ভাড়া নির্দিষ্ট সময়ের জন্যই করা উচিত। যদি চুক্তিপত্রের মেয়াদ বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে পরবর্তীতে বৃদ্ধি করার একটা অপশন থাকে। তো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চুক্তিপত্রের মেয়াদ থাকবে সেই মেয়াদের বিষয়টি উল্লেখ করবেন। এবং যদি কোনো পক্ষ চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পূর্বে চুক্তিপত্র বাতিল করতে ইচ্ছা পোষণ করেন তাহলে কি করবেন, কত মাস আগে জানাতে হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন। এবং এই জামানতের টাকা থেকে যদি কোনো সমন্বয় হয় সে কথাটি এখানে লিখে দিবেন। ভাড়া গ্রহীতা জামানত হিসেবে কত টাকা দিচ্ছেন সেটা স্পষ্ট করে লিখবেন এবং এই জামানতের টাকা কিভাবে দিবেন সেটাও এখানে লিখবেন। এরপরে ফ্ল্যাটটি যে ভাড়া নিচ্ছেন এই ফ্ল্যাটটির মাসিক ভাড়া কত হবে সেটার বিষয় স্পষ্টভাবে লিখবেন এবং ভাড়া গ্রহীতা ভাড়া কত তারিখের মধ্যে দিবেন মালিকের কাছে এবং কি মাধ্যমে দিতে পারবেন সেটা স্পষ্ট করে লিখবেন। প্রতি 3 বছর পর মাসিক ভাড়া 10% হারে বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে, কত বছর পর বৃদ্ধি পাবে এই বিষয়গুলো আপনারা নির্ধারণ করে নেবেন। ভাড়াকৃত বাসাটি কবে মালিক ভাড়া গ্রহীতাকে বুঝিয়ে দিবেন এবং কি কি মেরামত করে দিবেন, যদি কোনো কন্ডিশন থাকে সেগুলো লিখে নেবেন এখানে। এরপরে ভাড়াদাতা ভাড়া সম্পত্তির জন্য প্রদেয় সকল প্রকার খাজনা, কর, রাজস্ব ও অন্যান্য বিল নিয়মিত পরিশোধ করবেন। অন্যদিকে ভাড়া গ্রহীতা তার ব্যবহৃত বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও পানির বিল নিয়মিত পরিশোধ করবেন।
এবং বিল পরিশোধের ভাউচার ফটোকপি প্রতি মাসে ভাড়াদাতার প্রয়োজনে সরবরাহ করবেন। ভাড়াগ্রহীতা ভাড়া সম্পত্তির কোনরূপ ভৌত বা কাঠামোগত পরিবর্তন বা ক্ষতি সাধন করতে পারবেন না। তবে ইলেকট্রিক, স্যানিটারি এবং অন্যান্য ছোটখাটো মেরামত করতে চাইলে ভাড়া দাতার পূর্ব অনুমোদন সাপেক্ষে সেটা করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক বা অন্য কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি সম্পত্তির ক্ষতি সাধিত হয় বা ভাড়া সম্পত্তির ক্ষতি সাধিত হয়, ব্যবহার অনুপযোগী হয়, তাহলে ভাড়া দাতার উচিত হবে সেটা মেরামত করে দেওয়া। এই বিষয়গুলো স্পষ্ট রাখবেন। এরপরে হচ্ছে ভাড়া গ্রহীতার যে ভাড়া বাসায় যে সমস্ত কাজের যে বিষয়টা, কাজ স্বাধীনভাবে করতে পারবেন, তবে এর কোনো অংশ সাবলেট যদি দিতে পারেন তাহলে সাবলেটের কথাটা লিখবেন, আর যদি সাবলেট না দিতে পারে, অন্য কাউকে যদি ভাড়া দিতে না পারে, তাহলে সেটা এখানে লিখে দিবেন স্পষ্ট করে যে ভাড়া দিতে পারবেন কি পারবেন না। এই চুক্তিপত্রের মেয়াদ সময়ে যে ভাড়া গ্রহীতা কর্তৃক ভাড়া সম্পত্তি শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল নিশ্চিত করতে পারবেন, এই বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো লিখে দিবেন। ভাড়া গ্রহীতা ভাড়া সম্পত্তি কেবলমাত্র তার বসবাসের উদ্দেশ্যে ব্যবহার করবেন। ভাড়া গ্রহীতা উক্ত ভাড়া সম্পত্তি কোনো বেআইনি বা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক, যে ভাড়া গ্রহীতা উক্ত ভাড়া সম্পত্তি কোনো বেআইনি বা অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। ভাড়া সম্পত্তিতে কোনো প্রকার আইন বিরোধী কাজ করলে তার দায়ভার ভাড়া গ্রহীতাকেই বহন করতে হবে। এই কথাটি যদি আপনি লিখে থাকেন, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে যদি উক্ত ভাড়াটিয়া উক্ত ভাড়া সম্পত্তিতে কোনো অনৈতিক কাজ করে থাকে, সেক্ষেত্রে এই ক্লজটার কারণে আপনি সেখান থেকে রিমেডি পাবেন। এবং অত্র চুক্তিপত্র হইতে যত প্রকারের সমস্যা উদ্ভব হবে, সেই সমস্যাটি আইন অনুযায়ী সমাধান করা হবে, সেই আইনের কথাটা লিখে দিবেন। সকল শর্তাবলী লেখা হয়ে গেলে এরপর অবশ্যই লিখবেন, পক্ষগণ যদি কেহ চুক্তিনামার কোনো শর্ত ভঙ্গ করেন, তবে তাহার জন্য সংশ্লিষ্ট পক্ষ এককভাবে দায়ী থাকবেন এবং অপরপক্ষ চুক্তিনামার শর্ত ভঙ্গের জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই কথাটি লেখা থাকলে যে পক্ষ শর্ত ভঙ্গ করবেন, অপরপক্ষ তার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। এরপরে একটি বিষয় উল্লেখ করতে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, জমির তফসিল, যে ভাড়া দিচ্ছেন সে ভাড়াটি কোথায় অবস্থিত, প্লট নাম্বার কত, ফ্ল্যাট নাম্বার কত, যদি কোনো রোড থেকে থাকে সে রোড, মোট কথা হচ্ছে তার আশেপাশে কি আছে, কত বর্গফুটের বাসা ভাড়া দিচ্ছেন, তার একটা ডিটেলস বর্ণনা এখানে লিখে দিবেন তফসিল আকারে। এরপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে শেষে উভয় পক্ষেরই একটি সম্মতি থাকবে যে এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে কায়েম থাকিয়া অন্য কারো বিনা প্ররোচনায় ভালোভাবে পড়িয়া উহার মর্ম ও ফলাফল সম্পর্কে অবগত হইয়া পক্ষগণ নিম্নলিখিত সাক্ষীগণের মোকাবেলায় অত্র ভাড়া চুক্তিপত্রে সই সম্পাদন করিলাম। এখানে প্রথম পক্ষের স্বাক্ষর থাকবে, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর থাকবে। এরপরে প্রথম পক্ষের আলাদা আলাদা যদি সাক্ষী নিতে পারেন, অথবা যদি না থাকে সম্পর্কে 3 জনের সাক্ষী নিয়ে নেবেন। প্রথম পক্ষের সাক্ষীদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সবকিছু একত্রে নিয়ে নেবেন। তো দর্শক, এই ছিল বাড়ি ভাড়ার চুক্তিপত্রের একটি নমুনা। এটি একটি নমুনা, এখানে আপনারা আরো কিছু চাইলে ইনক্লুড করতে পারেন। আপনাদের শর্তের যদি কোনো ভিন্নতা থাকে, সেক্ষেত্রে শর্তাবলী আপনারা সুন্দরভাবে প্রকাশ করবেন। সকল কিছু লেখা হয়ে গেলে চুক্তিপত্রটি সম্পাদনের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে সকল শর্তাবলী আপনারা এখানে অন্তর্ভুক্ত করার কথা ছিল সেগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা, কোথাও কোনো ফাঁকা স্থান রয়ে গেছে কিনা, গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ পড়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলি ভালোভাবে দেখে নেবেন। এ ধরনের চুক্তিপত্র সাধারণত 300 টাকার স্ট্যাম্পে করতে হবে। এক্ষেত্রে 100 টাকা সমমূল্যের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনার চুক্তিপত্রটি যদি 3 পাতার বেশি হয়, সেক্ষেত্রে আপনি প্রথম 2টি পাতা 100 টাকা করে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে পারেন, শেষের পাতাটিতে আপনি 100 টাকার একটি স্ট্যাম্প ব্যবহার করতে পারেন, আর মাঝখানের সকল পাতা আপনি কার্টিজ অথবা 5 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প বাজারে পাওয়া যায়, এই 5 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ভেন্ডরের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো ব্যবহার করতে পারেন। একটি বিষয় মনে রাখবেন যে অত্র চুক্তিপত্রের প্রতিটি পাতায় ভাড়াদাতা এবং ভাড়া গ্রহীতা উভয়ের স্বাক্ষর থাকা বাঞ্ছনীয়। তো দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় এখান থেকে সাধারণ মানুষের কোনো উপকারে আসবে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। সচেতন মানুষ হিসেবে নিজের অধিকারকে জানুন এবং অন্যকে জানতে সহায়তা করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।